বিশ্ব বাংলা ফেসবুক পেজের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, স্বাগতম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা সংযুক্ত হয়েছেন অথবা সংযুক্ত হবেন, আপনাদের সবাইকে বিশ্ব বাংলার পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। বিশ্ব বাংলার আজকের কবিতা অঙ্গনে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট একজন কবি, বিশিষ্ট লেখক জনাব ইমরোজ সোহেল। জনাব ইমরোজ সোহেল তার কবিতা নিয়ে দুইজন বাচিক শিল্পী আজকে আমাদের মাঝে সংযুক্ত হবেন। কবি ইমরোজ সোহেল, আপনাকে বিশ্ব বাংলা পক্ষ থেকে স্বাগতম। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে আরো দুইজন নিউ ইয়র্ক থেকে সংযুক্ত হয়েছেন। আমাদের নিউ ইয়র্কের বিশিষ্ট বাচিক শিল্পী, আমাদের প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, দুইজন বাচিক শিল্পী আজকে আমাদের সঙ্গে, মিজানুর রহমান বিপ্লব এবং ধন্যবাদ আপনাদেরকে। জনাব মিজানুর রহমান বিপ্লব, আপনাকে বিশ্ব বাংলার পক্ষে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আর একজন আছেন আমাদের মাঝে, বিশিষ্ট বাচিক শিল্পী, প্রিয় মুখ, আমাদের প্রিয় ক্লোরা রোজারিও। ধন্যবাদ। ক্লারা রোজারিও নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় কবিতা আমরা শুনেছি, চমৎকার ভাবে কবিতা উনি পড়ে থাকেন। ক্লারা রোজারিও, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আমাদের চারজন আমরা আছি আজকে আপনাদের সঙ্গে। আজকের এই মূল অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন সিদ্ধার্থ দে এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছে আমি, আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব বাংলার কবিতা অঙ্গনে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন, আজকের কবি ইমরোজ সোহেল। কবি ইমরোজ সোহেল বাংলাদেশে দীর্ঘদিন থেকে উনি কবিতা লিখে যাচ্ছেন। তার জন্ম 1953 সালে কবি ইমরোজ সোহেলের জন্ম। তিনি 1976 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া শেষ করেছেন। 1976 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়াশোনা শেষ করেছেন, ঠিক সেই সময় বাংলাদেশের সবগুলো পত্র পত্রিকায় তার লেখা সমানভাবে ছাপা হয়েছে, আমরা সবাই জানি। এবং কণ্ঠস্বর, গণসাহিত্য, বিচিত্রা, পূর্বাণী ছাড়াও ইত্তেফাক, সংবাদ সহ প্রায় সব পত্রিকায় তার কবিতা, তার লেখা সাহিত্যের পাতায় আমরা দেখেছি। কিন্তু হঠাৎ কবিকে আমরা প্রায় 40 বছর প্রায় হারিয়ে ফেলেছি। লেখালেখির জীবন থেকে কবি 40টি বছর একবারে নিশ্চুপ ছিলেন। কেন ছিলেন হয়তো আজকে আমরা তার কাছ থেকে জানতে পারবো, উনি যদি আমাদের কিছু বলেন। 40 বছর পরে কবি আবার ফিরে এসেছেন। স্বাগতম কবিকে। 2017 সালে কবি ফিরে এসেছেন, দুর্দান্ত ভাবে কবি লিখে যাচ্ছেন। এবং এই 3 বছরে কবির অনেকগুলো কাব্যগ্রন্থ, প্রায় 20-25টি কাব্যগ্রন্থ কবির এবং 3টি উপন্যাস তিনি 3 বছরে আমাদেরকে উপহার দিয়েছেন। দুর্দান্ত ভাবে কবির এই সাফল্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবির কবিতার ভিতরে গণমানুষের লেখা, সাধারণ মানুষের লেখা, বঞ্চিত মানুষের কথা, হাহাকারের কথা আমরা কবির কবিতায় দেখতে পাই। সেজন্যই অনেকেই কবিকে গণমানুষের কবি হিসেবে আখ্যায়িত করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গণমানুষের কবির কবিতা কণ্ঠে ধারণ করবেন আজকে আমাদের দুইজন বাচিক শিল্পী। সঙ্গে থাকবেন, আশা করি অনুষ্ঠানটি অত্যন্ত উপভোগ্য হবে আপনাদের কাছে। কবির আরেকটু পরিচয় আমি দিতে চাই এখানে। তিনি বিশ্ব সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশ্বভরা প্রাণে আন্তর্জাতিক কমিটির বর্তমানে প্রধান উপদেষ্টা। আর কর্মময় জীবনে তিনি নদী খনন বিষয়ক ক্যাপিটাল ড্রিজিং ভিত্তিক একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা আজকে আমাদের এই কবি ইমরোজ সোহেল। সুপ্রিয় দর্শক শ্রোতা,
শুরুতেই কবি ইমরোজ সোহেলকে ছোট্ট একটি প্রশ্ন, কেমন আছেন আপনি? এবং করোনা কালে এই যে আপনি কবি হয়ে ওঠা, এই কবি হয়ে ওঠার পিছনে ছোট্ট একটু ভূমিকা যদি আমার দর্শক শ্রোতাদের দিতেন, তাহলে আমরা সামনের দিকে যেতে সুবিধা হতো। কবি ইমরোজ সোহেল। আসলে আমরা কেউই ভালো নেই, ভালো থাকার সময়টা নেই। তবুও এই সময়ে যতটুকু ভালো থাকা যায় তার জন্যে অনবরত চেষ্টা করে যাচ্ছি আমরা। আমাদের আশেপাশে অনেক মানুষ করোনা আক্রান্ত হয়ে পৃথিবীর থেকে চলে যাচ্ছে। প্রতিদিন প্রায় শুনি যে কেউ না কেউ নেই হয়ে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের ভালো থাকা সম্ভব না। তারপরও আমরা কবিতা ভালোবাসি, সাহিত্য ভালোবাসি, সংস্কৃত ভালোবাসি, সঙ্গীত ভালোবাসি। এই সব নিয়ে এখন তো আর মঞ্চে সম্ভব নয়, এই জন্যে আমরা এই ভার্চুয়াল মঞ্চে একটু ভালো থাকার চেষ্টা করছি, কবিতা প্রেমীদের ভালো রাখার চেষ্টা করছি। আর কবিতার কথা বললেন, আমি তো আসলে অনেক আগে যখন লিখতাম, একটু বেশিই বলে ফেলেছেন, আমি অত্যন্ত সাধারণ লিখে। তবে আমি যতদিন লিখছি আমার মনে হয় যে আমি চেষ্টা করে যাচ্ছি লেখার জন্য অনবরত। আমি পথে ঘাটে লিখি, লঞ্চে স্টিমারে লিখি, ট্রেনে বসে লিখি, আকাশে উড়ে উড়ে লিখি। শুধু আকাশে উড়েই আমি ৮০-৯০টি কবিতা লিখেছি আমি এই ৩ বছরে। সবকিছু মিলায়ে আমার লেখার গল্প, আমার মনে হয় আমি নিজে লিখি না, আমাকে দেখে কেউ লেখায়। কোনো কোনো কবিতা যখন আমি পরবর্তী সময় পড়ি, আমার মনে হয় এই কথা কি আমি লিখেছিলাম, এটা কি আমারই শব্দচয়ন, এই উপমা উৎপ্রেক্ষা কি আমার? আমি অবাক হয়ে যাই। এজন্য আমি সকলের কাছে শুধু এটুকুই বলতে চাই, কবিতা লিখি আমি যতদিন পর্যন্ত আমি মনে করব যে কবিতা আমার মতো করে আমি লিখতে পারছি, ততদিন আমি কবিতা লিখব। আপাতত আমার যে প্রশ্ন আপনি উত্তর করেছিলেন তার উত্তরটা এরকমই। ধন্যবাদ কবি ইমরোজ সোহেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবির কাছ থেকে আমরা আরো অনেক কথা শুনবো, জীবন ধর্মী কথা শুনবো। চলুন, আপনার অপেক্ষায় আছেন আমি জানি। কবির কবিতা কণ্ঠে ধারণ করবেন আমাদের দুজন বাচিক শিল্পী নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্কের প্রিয় মুখ মিজানুর রহমান বিপ্লব। আমি প্রথমে মিজানুর রহমান বিপ্লবকে কবিতা নিয়ে আসার জন্য অনুরোধ করছি, তারপরে আসবেন ক্লারা রোজারিও। মিজানুর রহমান বিপ্লবের কণ্ঠে চলুন, কবির কবিতা শুনি আমরা। জি, একটি কথা বলতেই চাচ্ছি, সেটি হলো কবির প্রতি শ্রদ্ধা, এবং মঞ্চে না হলেও ভার্চুয়ালি আমরা স্ক্রিন শেয়ার করতে পারছি, ভালো লাগছে। ধন্যবাদ বাবু ভাই আপনাকেও। আমি পড়ছি কবির কবিতা হেমলক। একা একা হাঁটতে পারি না, তাই আমি প্রেম সঙ্গে করে হাঁটি। কাটা ফুটলেও হাঁটি, জলে ডুবলেও হাঁটি। ভূমিকম্পে যদি কেঁপে ওঠে মাটি, তাও আমি পা পা করে হেঁটে যাই, ভর দিয়ে বেতে আঁকা লাঠি। কত ঘৃণা ট্রাফিকের মতো সিগন্যাল দিয়ে আমাকে থামায়, কত র্যাব ক্রসফায়ারের ভয় নিয়ে সামনে দাঁড়ায়, কত মাছি গন্ধ উগড়ে দেয় পায়ের পাতায়, কত মেঘ বৃষ্টির ফোঁটা দিয়ে ভিজিয়ে দেয় পথ, কত নদী উপচে ওঠে ঢেউ দিয়ে করাঘাত করে, কত বৃক্ষ কেড়ে নেয় পথ থেকে ছায়া, খাঁ খাঁ করে কত রোদ্দুর, তবু আমি হাঁটি। খুঁজে ফিরি খাঁটি অন্ধকার, যেখানে লুকুবো তোমাকে, সিন্ধুকে যেমন লুকায় হীরা ও মানিক। একা একা হাঁটতে পারি না, তাই আমি প্রেম সঙ্গে করে হাঁটি। তুমি প্রেম দেবে? গক্ষুর সাপের মতো দাঁত দিয়ে বসাবে কামড়? আমি সক্রেটিসের মতো হেমলক পান করে মরে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ পড়লেন আপনি। সুপ্রিয় দর্শক শ্রোতা,
বাচিক শিল্পী মিজানুর রহমান বিপ্লবের কণ্ঠে কবিতা শুনলাম। অভিভূত, একা একা হাঁটতে পারি না, প্রেম নিয়ে হাঁটি। চমৎকার পড়লেন আপনি। আমরা আরো আপনার কবিতা শুনবো আপনার কাছ থেকে। আপনি নিউ ইয়র্ক থেকে এসেছেন, আপনাকে বিশেষভাবে আমরা আপনাকে নিচ্ছি, আপনাকে অভিনন্দন এই আমাদের বিশ্ব বাংলায়। আপনি অত্যন্ত সময় করে এসেছেন। আমি জানি আপনার অনেকগুলো কাজের ভিতরে, আপনার সঙ্গে আমি সময় নিতে পারছিলাম না, আমি আপনাকে পেয়েছি, আমরা ধন্য। সে সঙ্গে বিশেষভাবে আমার যারা প্রাণ আজকে এই বিশ্ব বাংলার দর্শক শ্রোতা, তারাও ধন্য হয়েছে আপনাকে পেয়ে। আরো কবিতা শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এবার আমার আরেকজন বাচিক শিল্পী আমাদের সাথেই আছেন, চমৎকার তার কণ্ঠে আরেকটি কবিতা আমরা শুনবো। বাচিক শিল্পী ক্ল্যারা রোজারিও। ক্ল্যারা রোজারিও, ধন্যবাদ। দিদি কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, ভালো আছি। আমরা খুব খুশি আজকে আপনাকে পেয়ে। অত্যন্ত ব্যস্ত মানুষ আপনি, সময় করে আমাদের বিশ্ব বাংলায় এসেছেন কবিতা পড়ার জন্য সুযোগ করে দিয়ে আমি খুব খুশি হয়েছি, আমরা আপ্লুত। এবং দর্শক শ্রোতা যারা আছেন আমাদের প্রাণ, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার কবিতা শোনার জন্য। চলুন তাহলে যাওয়া যাক আপনার কবিতায়। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এরকম একটি বিশিষ্ট কবির কবিতা পড়ার সুযোগ আমাকে করে দিয়েছেন, সেই জন্য। আমি কবি ইমরোজ সোহেলের বুঝেও বুঝি না কবিতাটা দিয়ে শুরু করি। আমি মাটির মানুষ, আমাকে শোনা যাচ্ছে না? আমি মাটির মানুষ, আমাকে দিয়ে ধ্বংসের খেলা খেলো না। আমি প্রেম বুঝি, ধ্বংস বুঝি না। আমি হেঁটে হেঁটে পার হই সার্কাসের জোকারের মতো বিশ্বাসের দড়ি। ব্যালেন্স ঠিক রেখে এপার থেকে ওপারে যাই। প্লাস্টিকের দড়ি বেতের গাছের মতো দোলে তালে তালে। আমিও দুলতে থাকি দড়ির মতোই, যেন বাতাসের ওপর হেঁটে যাচ্ছে একদল ধবধবে পরী। আমি মাটির মানুষ, আমাকে নিয়ে হিংসার জাল বুনতে যেও না। আমি ভালোবাসা বুঝি, হিংসা কিচ্ছু বুঝি না। আমি হরিণের মতো এক লাফে পার হই ওই সব খানাখন্দ যেখানে লুকিয়ে আছে হিংসা, ক্রোধ, লোভের আঁধার। আমি ঘৃণা করি নষ্ট জলের চৌবাচ্চা, যেখানে জমে থাকে পোকা ও মাকড়, তিল তিল বেড়ে ওঠা অসভ্য ভ্রূণ। আমি ঘৃণা করি পাপ থেকে জন্ম নেয়া অবৈধ বৈভব, বৃত্ত যেখানে গোগ্রাসে গিলছে অসুখ, যেন আকাশের তীর বেয়ে দৌড়াচ্ছে একদল মাতাল ইবলিস। আমি মাটির মানুষ, আমি ধ্বংস বুঝি না কশ্চিন কালেও, বুঝি না হিংসা, ক্রোধ, লোভের পাণ্ডুলিপি। আমি সক্রেটিসের মতো ওইসব কখনো নেব না। আমি প্রেম বুঝি, ভালোবাসা বুঝি, তোমাকে বুঝি না। অথবা গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়া তোমাকে বুঝেও বুঝি না। ধন্যবাদ। চমৎকার চমৎকার। আমি প্রেম বুঝি, আমি ভালোবাসা বুঝি। প্রেমের কবি, ভালোবাসার কবি, গণমানুষের কবি, কবি ইমরোজ সোহেল চমৎকার কবিতা লিখেছেন। দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছেন, আমি মুগ্ধ হয়ে, অভিভূত হয়ে। সত্যি অপূর্ব, চমৎকার পড়েছেন আপনি আপনার কণ্ঠে। আরো আমরা কবিতা শুনবো কবির। এই পর্যায়ে আমি কবি ইমরোজ সোহেলের কাছে একটু যেতে চাই। কবি ইমরোজ সোহেল অসাধারণ লিখেছেন আপনার কবিতা, আমরা শুনলাম, আমরা অভিভূত। আমার দর্শক শ্রোতা নিশ্চয়ই আজকের আপনার কবিতা শুনে অভিভূত হচ্ছেন। ছোট্ট একটু প্রশ্ন, আমি প্রথমে বলেছিলাম যে 1976 সালে আপনার অনেকগুলো লেখা, বিশ্ববিদ্যালয় জীবন আপনার শেষ হয়ে গেল। তারপরেই আপনার 40টা বছর আপনি একবারই লেখালেখি থেকে বিচ্ছিন্ন। সভাপতি প্রশ্ন আসে, দর্শক শ্রোতাদেরও প্রশ্ন, কেন আপনি বিচ্ছিন্ন হলেন, আর কিভাবেই বা আপনি আবার এই যে পুরো দমে কবিতায় চলে এসেছেন? এই বিষয়টা জাদু মন্ত্র কি একটা নিশ্চয়ই আছে এখানে, না হলে 3 বছরে এতগুলো কবিতা, এতগুলো উপন্যাস আপনার দর্শক শ্রোতাদের জন্য প্লিজ যদি কিছু বলেন। এই প্রশ্নটা যদি আপনি করেন আমাকে, আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে আমার চোখের অশ্রু আমি ধরে রাখতে পারবো না। দীর্ঘ 40 বছর লিখিনি আমি। এ পর্যন্ত যদি 50টা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করি গত 3-4 মাসে,
প্রায় অনেক অনুষ্ঠানেই শুধু আমাকে নিয়েই হয়তো 10-15টা অনুষ্ঠান হয়েছে পর্যন্ত। তো সেই সব অনুষ্ঠানে এসব প্রশ্ন এসেছে, আমি উত্তর দিতে পারিনি। তবে এটা ঠিক, আমার এই 40 বছর অভিজ্ঞতা আমার এখন কাজে লাগছে। 40 বছরে ভিতরে, হৃদয়ের ভিতরে অনেক কথা জমা হয়ে আছে, যা আমি অনায়াসে এখন বলতে পারছি। এটাই আমার এই 40 বছরের সঞ্চয়। আসলে আমি এখন 68। এই পৃথিবীতে কয়দিন আমি থাকবো জানি না। এখন করোনা কাল, এই সময়টাও উত্তীর্ণ হতে পারবো কিনা তাও জানি না। তবে এটা জানি, আমি লিখতে পারি, যখন ইচ্ছা তখন লিখতে পারি। আমার লেখা আমাকে, আমি মনে করি সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেন। আমি যে বিষয় নিয়ে লিখতে চাই সে বিষয় নিয়েই আমি লিখতে পারি। অনেক কবিতা লিখেছি। বাংলাদেশ এবং ভারত, পৃথিবী জুড়ে প্রায় 150 আবৃত্তি শিল্পী আমার কবিতা কণ্ঠে নিয়েছেন। তো এটা সত্য যে আমি আবৃত্তি শিল্পীদের ভীষণ ভালোবাসা পাচ্ছি এখন। গতকালও 3টা অনুষ্ঠানে, মাহিদুল ইসলাম সহ 3টা অনুষ্ঠানে, আপনারা জানেন মাহিদুল ইসলাম বাংলাদেশের প্রধানতম আবৃত্তিকার, উনি সহ 3টা অনুষ্ঠানে আমার কবিতা আবৃত্তি করা হয়েছে। আমি অনুভব করি, কেউ যদি আমার কবিতা পড়ে, সত্যি বলছি ভাই, আহমেদ ভাই, যে আসলে আমার পৃথিবীতে আর কিছু চাওয়ার নেই। কেউ যদি আমার কবিতা কণ্ঠ নেই, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই প্রাপ্তি নিয়েই আমি বেঁচে আছি। আমার 18 ঘন্টা কাজ করতে হয়, এর ফাঁকে যতটুকু সময় আমি পাই আমি কবিতা লিখি, কবিতার জন্য আত্মনিবেদিত হই। কবিতাকেও যদি পড়লে আমি অনুপ্রাণিত হই, আমি আপ্লুত হই, আনন্দিত হই, আমার হৃদয় সাংঘাতিকভাবে উদ্বেলিত হয়। আমি সত্যি বলছি প্রিয়জন, আমি মনে করি এই ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা আমাকে কবিতা লেখার অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ। আমরা শুনলাম, চমৎকার বলেছেন আপনি। আমি বুঝতে পেরেছি যে 40 বছর লেখালেখি থেকে এটা কান্না আসার কথাই, এটা অশ্রু সংবরণ করার কথা নয়, এটা বড় যন্ত্রণার কথা। এটা আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। তবুও আপনি ফিরে এসেছেন, আমরা খুশি। আরো অনেক লেখা, আপনি দীর্ঘ আয়ু হোক, আপনার আরো অনেক লেখা আমরা পাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম আমাদের আজকে বিশেষ কবি আমাদের ইমরোজ সোহেলের কথা শুনছিলাম আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে অনুষ্ঠান দেখছেন, সেই অনুষ্ঠান যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার কবিতা অঙ্গন থেকে। কবিতা অঙ্গন বিশেষ পরিবেশনা বিশ্ব বাংলার এই আজকের এই চমৎকার একটা আয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়োজনটি নেপথ্যে যিনি আছেন পরিচালক সিদ্ধার্থ দে, যিনি নেপথ্যে থেকে আমাদেরকে চমৎকারভাবে এই চমৎকার একটি অনুষ্ঠান উপহার দিচ্ছেন। ধন্যবাদ সিদ্ধার্থ দে আপনাকে। এবং এই অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছে আমি, আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এই পর্যায়ে আমরা বাচিক শিল্পী ক্ল্যারা রোজারিওর কাছ থেকে আরেকটি কবিতা আমরা নিতে চাই। প্রথমে ক্ল্যারা রোজারিও, এবারে কোন কবিতাটি আপনি আমাদের শোনাবেন? আমি ঠাকুর অর্চনাটা পড়ি। মাঝে মাঝে আমি স্বপ্নে মেঘের মতো উড়ি, বৃষ্টির সান্নিধ্যে হাঁটু গেড়ে বসি, স্নান করি, পবিত্র হই। একদিন স্বপ্নের মই বেয়ে উঠে পড়লাম ম্রিয়মান চাঁদে, একাকী নির্জনে। দেখি সেখানে বসে আছে সৌম্যদর্শন এক সহাস্য যুবক, শ্বশ্রুমণ্ডিত চুলে রূপালী সমুদ্রের ঢেউ, ধবধবে সাদা ধুতি যেন সূর্যের দ্যুতি, বিনম্র নিষ্কলুষ, গায়ে গেরুয়া পিরান, হাতে চন্দন কাঠের তুলি, পায়ে জ্বলছে অনাগ্রত সুপ্ত প্রদীপ। এত সুন্দর হতে পারে কোনো মানুষের পা? তিনি বসে আছেন নীলাভ ও মখমলে, যেন সেটা বিছিয়ে দিয়েছে কোনো উদ্ভাসিত পরী। ক্যানভাসে ছবি আঁকছেন যেন নিবিষ্ট সন্ন্যাসী, চোখ থেকে ঝরে পড়ছে থোকা থোকা আলোর সুরভি। চাঁদ আজ এত পুলকিত কেন? সে কি অদূরে করেছে পান দেবতার ঘ্রাণ? বাতাসের হাতে হাত পাখা ঘোরাচ্ছে সহজ উচ্ছ্বাসে, জল ভর্তি গ্লাসে ঢেউ খাচ্ছে প্রণয়ের জল। পিপাসাও প্রণয় জানে? তাহলে কাঁপছে কেন ঠাকুরের ঠোঁট?
কোন সে লীলায়? স্বপ্নের মধ্যেই অপ্সরীর মতো তাকে প্রণতি জানাই। স্বপ্ন সবই পারে। প্রটিয়সী নর্তকীর মতো যখন তখন দেখায় নাচের মুদ্রা। মোম হয়ে যেতে পারে একখণ্ড ঠান্ডা বরফ। পুরুষের কাঠিন্য হতে পারে নারীর লাবণ্য। মেঘের উগরানো জল হতে পারে মোহন ঝর্ণা। সমুদ্র হতে পারে অবিকল মরু। স্বপ্ন সবই পারে। আমি তার পায়ের কাছে বসলাম, স্পর্শ করতে চাইলাম তার বকের মতো ধবধবে পা। চমকে উঠলেন তিনি। আমার দুহাত ধরে সেই সৌম্য দর্শন যুবক আচমকা সহাস্যে দাঁড়ালেন। স্পর্শ ভূমিকম্পর মতো এত কাঁপে, জন্ম দিতে পারে এত অনুভূতি, এরই নাম প্রেম। তিনি বললেন, কি চাও বৎসে? আমি কিছু চাইতে আসিনি, একটি সাধনা ছিল আমার, আপনাকে দেখবো একবার। কতবার গেছি শিলাইদহ জোড়াসাঁকো, ভেসেছি পদ্মার উদ্ভ্রান্ত জলে, হেঁটেছি কুটিরে কুটিরে, খুঁজেছি লক্ষ প্রদীপে, গীতাঞ্জলির শুভ্র অক্ষরে, কোথাও পাইনি। আঁধারের ছায়া ধরে কোথায় অন্তরীণ ছিলেন হে নমস্য কবি? কিছুই চাইনি আমি, শুধু পদধূলি চাই। একবার প্রণাম করতে চাই দেবতার পায়ে। মুহূর্তেই আমাকে হৃদয় বিদ্ধ করেন সেই মূর্তিমান কবি। বললেন, দেবী, এই নাও তোমার ইস্পিত অর্ঘ্য। মৃত্তিকায় পাওনি আমাকে, আজ আকাশের সুরম্য বাগানে এসো, পূর্ণ করি মনোবাঞ্ছা তোমার। খুলে ফেলো তোমার হৃদয়ের শুভ্র বসন। সাক্ষী থাক লীলাবতী চাঁদ, সাক্ষী থাক আকাশ বাতাস, সাক্ষী থাক ডানাওয়ালা পরী। আমি তোমার একক দেবতা। অনুমতি দাও প্রিয়ে, ডেকে আনি মেঘ থেকে পবিত্র আধার, নির্বিঘ্নে করি তোমার পুষ্পিত হৃদয় হরণ। অকস্মাৎ খসে পড়ে একটা বিদ্রোহী তারা পৃথিবীর মাঠে। ঘুম ভেঙে যায়, নিমেষেই উড়ে যায় আমার ঠাকুর। পড়ে থাকে ফেলে যাওয়া প্রেমের অপভ্রংশ কিছু। প্রণয়ের সেই সুখ হৃদয়ে এখনো বীণার তারের মতো বাজে। অসাধারণ, অসাধারণ, চমৎকার আপনার কবিতা আমরা শুনলাম। আপনি যদি শুধু মাইকটা যদি আর একটু কাছে রাখতেন বোধহয়, তাহলে বোধহয় আরো স্পষ্ট আমরা শুনতে পেতাম। হ্যাঁ, আগেরটা খুবই ভালো ছিল। এর পরের বারে আপনি যখন পড়বেন মাইকটা একটু কাছে রাখবেন। বাট অসাধারণ হয়েছে আপনার। আমি সত্যি মুগ্ধ, এবং আমার দর্শক শ্রোতা যারা শুনছেন তারাও মুগ্ধ হয়েছেন আপনার কবিতা শুনে। অসাধারণ। আমরা শুনবো আপনার কবিতা, আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি আমার কবি ইমরোজ সোহেলের কাছ থেকে একটু আমি আসতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি ইমরোজ সোহেল, আমি আগেও বলেছি অনেকগুলো তার কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা ছোট্ট একটি ধারণা আমাদের নিতেই হয়। আমি এই পর্যায়ে কবির কয়েকটি কাব্যগ্রন্থ আপনাদেরকে আমি বলতে চাই, যে বইগুলো আপনারা যে কোনো জায়গায় পাবেন, আপনারা যারা কবির কবিতা নিতে চান। আমি খুব সংক্ষেপে কয়েকটি কবিতার, যে বিশেষ বিশেষ কবিতা কাব্যগ্রন্থ: অনিন্দিতার জন্য কবিতা গুচ্ছ, তুলতুলে কাঠের পুতুল, এসো প্রেম ধরে ধরে হাঁটি, আকাশ ভরে সূর্য এঁকে দাও, শব্দে আঁকা নারী, ডুব দিয়ে ডুবে আছি জলে, এই পা একা তো হাঁটে না, মৃত্যুর পালঙ্কে শুয়ে, জোড়া দেব কত শততালি, চাঁদ দিয়ে ধুয়ে দেব গা, প্রেম ও পরকীয়া কাব্য, ভুল মানুষের পদ্য, বৃষ্টির জন্মসূত্র, তোমার শহর পুড়লে আমি হয়ে যাই ছাই। তারপরে বিশেষ একটি দুগ্ধবতী জলের উপাখ্যান। তারপরে আরো একটি বিশেষ কাব্যগ্রন্থ, পথে ঘাটে কুড়াই চুম্বন। অসাধারণ। জল আছে তবু জলের পিপাসা, আর একটি কাব্যগ্রন্থ। এবং একটি বিশেষ উপন্যাসের কথা না বললেই নয়, জল কলঙ্ক, যে উপন্যাসটি কবির একটি বিশেষ উপন্যাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই জল কলঙ্ক সব জায়গায়
সমাদৃত হয়েছে, এটি পাঠক প্রিয়তা পেয়েছে অসাধারণভাবে কবির। এই ছিল কবির কবিতা কাব্যগ্রন্থ খুব সংক্ষেপে। আরেকটি কথা এখানে আমি কবিকে বলতেই চাই, সেটি হচ্ছে কবির অতি সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বিশেষ অ্যালবাম, যেটি এবারই বেরিয়েছে, তোমার পায়ের একটু ধুলো। তোমার পায়ের একটু ধুলো, এ সম্পর্কে আমি কবির কাছে প্রশ্ন, আপনি অসাধারণ একটু নাম রেখেছেন, এ সম্পর্কে যদি অভিজ্ঞতা যদি কথা আমাদের দর্শক শ্রোতাদের কাছে বলেন, তোমার পায়ের একটু ধুলো। কবি ইমরোজ সোহেল। প্রিয়জন, আসলে আপনি একটা যথার্থ প্রশ্ন করেছেন। আমি জানি হয়তো আপনি প্রশ্ন করবেন। আমার 25টি নয় 21টি কাব্যগ্রন্থ। এই 21টি কাব্যগ্রন্থের মধ্যে শেষ কাব্যগ্রন্থ হচ্ছে তোমার পায়ের একটু ধুলো। তোমার পায়ের একটু ধুলো, এটা প্রকাশিত হয়েছে গত বছর, এবছর নয়, আগের বছরের আগস্ট মাসে। তো আসলে শেখ মুজিব বঙ্গবন্ধু, ওনার কিছু কিছু সান্নিধ্য কখনো কখনো আমি পেয়েছি। উনি হয়তো মঞ্চে উঠছেন ভাষণ দেওয়ার জন্যে, আমি তার পিছ পিছ হেঁটে গেছি। হয়তো একেবারে কাছে পৌঁছতে না পারলেও তিনি যে উঠে গেছেন, তার পায়ের ধুলো হয়তো আমাকে কিছুটা স্পর্শ করেছে। এই যে অনুভব, এই অনুভব থেকেই বৈচিত্র্যময় বঙ্গবন্ধুর জীবন নিয়ে 35টি কবিতা সম্বলিত এই গ্রন্থ আমার। এই গ্রন্থে কবির বাল্য জীবন, যৌবন জীবন, রাজনৈতিক জীবন, কারাগারের জীবন ফুটে উঠেছে, চেষ্টা করেছি আমি বলার জন্য। তো বইটি আসলেই আমার হৃদয় থেকে উত্থিত বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা, তারই একটি প্রমাণপত্র। এটা বাংলাদেশের প্রায় অনেক আবৃত্তিকারের কাছে বইটা পৌঁছে গেছে। বাংলাদেশের প্রধান প্রায় সব আবৃত্তি শিল্পী এই বইটা থেকে বিভিন্ন মঞ্চে আবৃত্তি করে থাকেন। একটি অনুষ্ঠানে তো এরকমই ছিল যে 25 জন, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ, শিমুল মুস্তফা সহ, মাহিদুল হক সহ প্রায় 25 জন আবৃত্তি শিল্পী এই গ্রন্থটি কবিতা থেকে আবৃত্তি করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। যদি আপনি সুযোগ দেন তাহলে এই গ্রন্থ থেকে একটি কবিতা হয়তো আমি পড়ে শোনাতে পারি। আমি বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত এই কাব্যগ্রন্থ এখন পর্যন্ত আমার যতগুলো গ্রন্থ আছে তার চেয়ে সবচেয়ে প্রিয় গ্রন্থ হিসাবে আমি হৃদয় ধারণ করি। ধন্যবাদ, ধন্যবাদ কবি ইমরোজ সোহেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম কবির কাছ থেকে। অবশ্যই আপনি আপনার কবিতা আপনার শুনবো, অবশ্যই আপনি সময় পাবেন আপনার প্রিয় কবিতা পড়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বলছিলাম কবির 20-21টি বই বলে কাব্যগ্রন্থ এবং তার উপন্যাস 3টি, এই মিলিয়ে সব মিলিয়ে আমি 24-25টির কথা মনে করেছিলাম, কিন্তু আসলে কবি সেটি বলেছেন যে না, ওনার 21টি সব মিলিয়ে গ্রন্থ। ধন্যবাদ, 21টি আছে, আর 25টি হতে খুব অল্প সময়। যেভাবে কবি লিখছেন আমরা খুব তাড়াতাড়ি ওনার 50টি কাব্যগ্রন্থ আমরা পেয়ে যাব, আমরা আশা রাখি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কবিতা আসর, এই যে বিশ্ব বাংলার কবিতা অঙ্গন, একটি চমৎকার একটি প্ল্যাটফর্ম, আপনারা কবিতা শুনছেন। কবিতা পাঠ করছেন আমার দুজন বাচিক শিল্পী নিউ ইয়র্ক থেকে, অসাধারণ কবি মিজানুর রহমান বিপ্লব, বাচিক শিল্পী ক্লারা রোজারিও। এ পর্যায়ে আমি মিজানুর রহমান বিপ্লবকে অনুরোধ করব কবি আরেকটি কবিতা নিয়ে আসার জন্য। এবারে কোন কবিতাটি শোনাবেন বিপ্লব ভাই? নিশ্চয়ই, এবারে পড়ছি কবির অবহেলা পেলে কবিতাটি। আমি একটা কথা বলতে চাই যে কবির সঙ্গে আসলে আমার পরিচয় ছিল না, আমি কবিকে চিনতাম না, কিন্তু কবির কথা শুনে আমি খুবই মুগ্ধ, খুবই ভালো লাগছে। পড়ছি কবির কবিতা অবহেলা পেলে। জেনে রেখো, অবহেলা পেলে ধুলায় গড়াবো, অবহেলা পেলেই ছিঁড়ে ফেলে দেব বুকের বোতাম, যা তুমি ছুঁয়েছ কাঁপা কাঁপা হাতে। অবহেলা পেলে নেভাবো প্রদীপ,
একটি ফুঁয়েই ঘোচাবো আধার, যেখানে ডুবেছ আদ্যপ্রান্ত, মুখ লুকিয়েছ বুক বরাবর যখন শ্রান্ত। অবহেলা পেলে ছিঁড়ে ফেলে দেব কাঁচা হাতে লেখা বালিকা বেলার সবগুলো চিঠি, কুটি কুটি করে কেটে ফেলে দেব, যেমন ইঁদুর কেটে ফেলে দেয় কাঁথা ও বালিশ। আগুনে পোড়াবো, যেমন পোড়ায় চন্দন কাঠ মানবীর লাশ। অবহেলা পেলে খিল এঁটে দেব, যে ফেরে ফিরুক, রূপবতী নারী অথবা তেল চকচকে হিংস্র বানর। মুঠি করে ধরে ছুঁড়ে ফেলে দেব হৃদয়ে লুকানো জং ধরে যাওয়া নষ্ট আদর। অবহেলা পেলে কেটে ফেলে দেব অনামিকা থেকে ধাতব আংটি। 18 বছর বুঁদ হয়ে মিশে যুগদের মতো আটোসাটো হয়ে যেখানে থাকতো, ভাগ্যের সুর যেখানে বাজতো। ভাগ্যই যদি কামড়ে বসায় তোমার ওষ্ঠে, কি লাভ বলতো আমাকে বাঁধবে সারাটি জীবন তোমার শিকলে আষ্টে পৃষ্ঠে। মোহিনী বাতাস কতটুকু আর তোমার আমার হৃদয় পোড়াবে কষ্টে সৃষ্টে। অবহেলা পেলে ধুলাই গড়াবো, অবহেলা পেলে 3 পয়সার ধরার আধারে একা একা আমি মুখটি লুকাবো। অবহেলা পেলে মরণের সাঁটা কর্দমাক্ত খিল খুলে দেব। অসাধারণ, 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 মুগ্ধ আপ্লুত। আমার দর্শক শ্রোতা অবশ্যই মুগ্ধ আপ্লুত এই কবিতা শুনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এবারে আমরা এই আবহ থাকতে থাকতেই আমরা চলে যাই আরেকজনের কাছে, বাচিক শিল্পী ক্লারা রোজারিও। ক্লারা রোজারিও, আপনি কোন কবিতাটি নিয়ে আসবেন? বিশ্ব বাংলা। একটু মাইকটা একটু কাছে নেবেন আপনি, তাহলে ওটা শোনা যাবে ভালো। আপনার মাইকটা একটু হাতে কাছে নিয়ে। জি, এবার দেশলাই কবিতাটি পড়ছি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। একটা দেশলাই দেবে, খালি চোখে আগুন দেখব, চশমাটা কাল রাতে ভেঙে গেছে একা, ভাঙা কাঁচ জোড়া দেওয়া যায়? একবার কবিতা টবিতা কিছুই হয়নি বলে এক লাফে ছিঁড়ে ফেললাম কাগজের পাতা। পরে দেখি টুকরো কাগজে অকপটে আলগোছে শুয়ে আছে একরত্তি প্রেম। হাঁটু গেড়ে বসে আছে কাগজের নৌকোর মতো ফিনফিনে পাতলা আদর। আর যাই হোক, আমি কি পায়ের নখের মতো কেটে কেটে ফেলে দিতে পারি কাগজের টুকরোর মতো তোমার আদল? ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে পারি আঁচওয়ালা বর্ষা বাদল? মুছে দিতে পারি কুচকুচে ছাইয়ের মতো তোমার কাজল? আমি তোমাকে খুঁজতে থাকি ভেঙে যাওয়া কাঁচের চুড়ির মতো ছড়ানো ছিটানো টুকরো কাগজে। খুঁজতে থাকি অবহেলা আর অবিশ্বাস ভরা অচেনা বাগানে। কোথাও তুমি নেই, শুধু ভালোবাসা পড়ে আছে দুর্বা ঘাসের মতো ঘর পোড়া কানাবিল মাঠে। আর আছে চায়ের কাপের মতো অল্প বয়সে ফিকে হওয়া নিভে যাওয়া টুকরো কাগজ। আমিও কি আছি ক্ষয়ে যাওয়া হাড়ের মতো, পুড়ে যাওয়া রোদের মতন? আমিও কি আছি হাত ধরে খুব কাছাকাছি? একটা দেশলাই দেবে, খালি চোখে আগুন দেখব, কাঠি দিয়ে ছুঁয়ে দেব আকুরের গা। জ্বলে উঠে যদি বলো, এবার ফুলকি হয়ে এসেছি তোমার কাছে, হাত পেতে আমাকেই ধরো। আগুনের ছিঁটে ফোঁটা মিশে আছে আমার শরীরে, আমিও তো আছি তোমার মতোই হাত ধরে খুব কাছাকাছি। অসাধারণ, অসাধারণ কবিতা, কথামালা, চমৎকার কথামালা। আপনার কণ্ঠে এমন সুন্দর, অপূর্ব, অপূর্ব। ক্লারা রোজারিও, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই এই কবিতা সন্ধ্যা উপভোগ করছেন। নিউ ইয়র্কের জন্য কবিতা সকাল বলবো, আমরা বাংলাদেশের মানুষ কবিতা সন্ধ্যা বলতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিশ্ব বাংলার কবিতা অঙ্গন বিশেষ পরিবেশনা। আজকে আমাদের সঙ্গে আছেন কবি ইমরোজ সোহেল, এবং আমার সঙ্গে দুজন বাচিক শিল্পী আছেন নিউ ইয়র্ক থেকে, মিজানুর রহমান বিপ্লব এবং ক্লারা রোজারিও। অনুষ্ঠানটি পরিচালনা রয়েছেন জনাব সিদ্ধার্থ দে, এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছে আমি আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আমাদের কবি এই কবিতাগুলো আমরা 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 নিচ্ছি, আরো অনেক কবিতা আমরা শুনবো, সাথেই থাকুন। এই পর্যায়ে যে কথাটি আমি বলছিলাম, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবির সর্বশেষ কাব্যগ্রন্থ আমি একটু আগেই আপনাদের কাছে আমি বলেছি, তোমার পায়ের একটু ধুলো। তোমার পায়ের একটু ধুলো নামের মধ্যেই কবির সমস্ত অর্ঘ্য লুকিয়ে আছে, এই নামের মধ্যে, এই কাব্যগ্রন্থে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবি বলেছেন যে তার ইচ্ছে ওখান থেকে একটি কবিতা আপনাদেরকে শোনাবেন। আমি কবিতে অনুরোধ করছি এই পর্যায়ে তোমার পায়ের একটু ধুলো থেকে কবি আপনার কবি কণ্ঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা কবি কণ্ঠে কবির কবিতা শুনবো। তোমার পায়ের একটু ধুলো থেকে। আপনি একটু মাইক্রোফোনটা কাছে নেবেন দয়া করে কবি, তাহলে স্পষ্ট শোনা যাবে। আসলে কবিতা তো আবৃত্তি করতে পারি না। আহমদ হোসেন বাবু ভাই, এখানে মিজানুর রহমান আছেন, ক্লারা রোজারিও আছেন, আসলে তারা আবৃত্তি শিল্পী। তারা আমার কণ্ঠ এক একজন দুই তিনটা করে কবিতা ইতিমধ্যে কণ্ঠে নিয়েছেন। আমি শুনে অভিভূত হয়েছি, আপ্লুত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমি হৃদয় থেকে তাদেরকে আমি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা নিবেদন করছি। তাদের সামনে আমার কবিতা পড়া ঠিক হবে কিনা আমি জানি না আমাদের বাবু ভাই, তবু আমি একটি কবিতা পড়ছি। একটি কবিতা আমি পড়বো এই বই থেকে, কবিতা একটু বড়, আপনার ধৈর্য ধরে শুনুন। কবিতাটা আমার হৃদয় থেকে লেখা তো, সুতরাং আমি মাঝে মাঝে একটু আপ্লুত হয়ে যাই কবিতা পড়তে, যে বঙ্গবন্ধুর ভালোবাসায় উদ্বেলিত হয়ে যখন কবিতাটা পড়ি, মাঝে মাঝে আমি চোখের পানি সম্বরণ করতে পারি না। সেই কবিতাটা পড়বো না, একটা কবিতা ছিল, ওটা বললে আপনিও কেঁদে ফেলবেন। কবিতা কবির, আমাদের বড় শ্রেষ্ঠ কবি বঙ্গবন্ধুর মাজারে যখন আমি জিয়ারত করেছি সেই সময় লেখা কবিতা। ওই কবিতা পড়লে আমি আর কবিতা পড়তে পারবো না, এখানে থাকতেও পারবো না। তবে ওনার কারাগারকালীন জীবন নিয়ে যদি আমি এই কবিতাটা পড়ি, আমার হয়তো কিছুটা ইচ্ছা পূরণ হবে। আমার মনে হয় যারা স্ক্রিনে আছেন তারা স্ক্রিনে থাকলেই ভালো হয়, আমাকে বড় করে দেখানোর দরকার নেই, আমি তো সাধারণ মানুষ। তারা তাহলে কবিতা ভালো করে উপলব্ধি করতে পারবেন, অনুভব করতে পারবেন, হৃদয়ে হৃদয়ে থেকে কবিতাটাকে ভালোবাসতে পারবেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। কবিতাটার নাম মুজিবের হাত পাখা। কেমন ছিলেন আমার পিতা, মাইক্রোফোনটা কাছে নেন দয়া করে। কেমন ছিলেন আমার পিতা শেখ মুজিব পরিত্যক্ত তিক্ত কারাগারে। এখন কি ভেঙে গেছে সেই লাল ঘর, না হয়ে গেছে লুট, খসে গেছে নাকি তার শতচ্ছিন্ন ইট, যেমন খসে যায় পাখা বিদ্ধ হলে অবসন্ন কীট। একদিন তসবির দানার মতো একটা একটা করে গুনেছি ইটের গাঁথনি, ফুরিয়ে গেছে রাত, তবু সময় থামেনি, হামাগুড়ি দিয়ে এসেছে সূর্য। দেখতে পেয়েছি আমি প্রতিটি ইটের শরীরে মুজিবের নাম আদ্য প্রান্ত লেখা, যেন পাবলো পিকাসোর তুলিতে অতি যত্নে আঁকা। অত ইট একা একা আমি কেমন করে হৃদয়ে পুষবো, সব মাটি এখন কেবলই পাথর, কেমন করে পাথরে ছিটাবো হৃদয়ের বীজ। তাই নিজ হাতে রহস্যের জল দিয়ে ভিজিয়ে দিই মাটি, জেগে ওঠে আবার মুজিব। মুজিব মা ও মাটি ভালোবাসে, তাই প্রতিদিন হাতে পায়ে চোখে মুখে মাটির গন্ধ, যেন অন্ধ প্রেমিক, যেন হেঁটে যাওয়া ক্লান্ত পথিক, মাঝে মাঝে ধুলায় গড়ায়। যারা ভেঙে ফেলে ঘর তারা মুজিব চেনে না, মুজিব যেখানে ঘুমাতো ভাঙাচোরা সেই বিছানা দেখেনি তারা। কতটুকু তুলা ছিল বালিশ ও তোশকে, কতটুকু কাঁসা ছিল গ্লাস ও বাটিতে, থালাটা কিসের ছিল, কাঁচের না অ্যালুমিনিয়ামে পুড়িয়ে পুড়িয়ে গড়া। জায়নামাজে জমা হয়েছিল কতটুকু অস্ত্রদল, কে বলতে পারে। ভেসে ওঠা লবণের দাগ মুছে ফেলেছিল কোন সে উন্মাদ, সে কি জানে লবণের স্বাদ। কার জন্য কেঁদেছিল আমার মুজিব, 7 কোটি মানুষ কি শুনেছিল সেই কান্নার নিরীহ শব্দ। না সেই ঘরে এক ফোঁটা বাতাস ঢোকেনি, বাতাসে শব্দের প্রকৃত বাহক। তবে কে চুরি করে নিয়ে গেল মুজিবের যত্নে রাখা হাত পাখা। বাতাস কি কেঁপেছিল সেই রাতে, রক্তচক্ষু দেখে যেমন কেঁপে ওঠে দুগ্ধপোষ্য শিশু।
মুজিবের হাত থেকে পড়ে যাওয়া অর্বাচীন কোটে লেগেছিল কতটুকু ধূসর রঙের ধুলা। ধুলার কি গন্ধ থাকে যখন সে ওড়ে? তুলার কি গন্ধ থাকে যখন সে পড়ে? কে মুছে দিত মুজিবের ঘাম যখন শ্রান্ত? কূপ থেকে কে তুলে দিত বিচিত্র দামে কেনা স্নান জল? সাবানের ফেনাও কি ছিল সমুদ্রের মতো ঢেউয়ে ঢেউয়ে শব্দ বাজত? মুজিবের কণ্ঠে যেমন বাজত ঝংকার, যেন বেহালার নীল কণ্ঠ তার। অপরিপা আলনাকে ছিল সেই ঘরে, থরে থরে কোথায় রাখতো লুঙ্গি ও সাদা পিরহান? কে ধুয়ে দিত পবিত্র অন্তর্বাস? সেই ঘরে আয়নাকে ছিল, কি দিয়ে আঁচড়াতো চুল? চিরুনির ভাঙা দাঁতে খাবি খেয়ে ব্যথা পেয়ে কতগুলো চুল, যেন কেউ নরম জমিন পেয়ে ঢুকিয়েছে শুল। ফুরিয়ে গেলে মুজিবের চুরুটের ঝাঁঝালো তামাক কে দিত যোগান? কে এনে দিত ম্যাচ শেষ হলে আরকের কাঠি? আর্দ্র আরক কি জ্বলতো ঠোকায় ঠোকায়? আঙুলে ব্যথা পেলে কে দিত মলম? সেই তুই বেঁচে থাক জনম জনম। একবার কারাগারে জল এসেছিল তার 103। কে ঢেলেছিল পানি মাথার অলিন্দে? কে মুছে দিয়েছিল গা ও গতর? রুমাল কি ছিল তার সাথে? কি দিয়ে মুছতো সে সর্তির জল? টুথব্রাশ ক্ষয়ে গেলে দাঁত কি কষ্ট পেত তার? রক্ত ঝরতো তখন কতটুকু আর? কতটুকু পবিত্র রক্ত শুয়েছিল প্রমত্ত ছারপোকা? মশারির ছিদ্র দিয়ে ঢুকতো কয় লক্ষ মশা। তখন কি ডেঙ্গু জ্বর ছিল এখন যেমন? সপ্তাহ শেষে দেখতে যেত যখন রাসেল, হাসিনা, রেহানা, কামাল ও জামাল কারাগার গেটে, তখন কি ফেলতো জল তাহাদের বাবা? চল চোখে দেখতো কি পেত আত্মজার মলিন মুখশ্রী? মুজিব কি সান্ত্বনা দিত? আবেগে হতো আপ্লুত। কিছু জানি, কিছু আমি কিছুই জানিনি কখনো। শুধু এইটুকু জানতে ভুলিনি, তাকে কষ্ট দিত 7 কোটি মানুষ ও মাটি, যেন হারিয়ে ফেলেছে জ্ঞান। তাকে কষ্ট দিত জনতার বুকে পিঠে বিদ্ধ হওয়া বেজন্মা বুলেট, যেন তা হারিয়েছে হুঁশ, যেন আগুনে পোড়ানো তুষ। আমি দেখিনি কখনো সেই কষ্টে কয় ফোঁটা অশ্রু ঝরতো বালিশে, কয়টা নিমগ্ন স্বপ্ন রোজ রাতে মরে যেত ইঁদুরের মতো বিড়ালের তীব্র থাবায়, যে কিনা নিতান্ত অসহায়। আজও জেগে আছে মুজিবের হাত পাখা সেই লাল ঘরে। ছিল না বিদ্যুৎ তাই নিজ হাতে লাটিমের মতো ঘোরাতো সেই পাখা। আদরের সিঁদুর দিয়ে যেভাবে রাঙাতো লক্ষ মানুষ, সেভাবে ঘোরাতো চরকির মতো নিজস্ব বৈভবে পাখার হাতল। হাত পাখা ঘুরতে পাগল। আমি চেষ্টা করলাম মাত্র ভাই কবিতাটা পড়ার জন্য। অসাধারণ কবি, অসাধারণ। এরপরে কোনো কথা আমার বলা ঠিক হবে না। মুজিব বর্ষে আমরা দাঁড়িয়ে আছি, আর মুজিব বর্ষে আপনি এমন একটি কবিতা আপনার এবং অসাধারণ একটি কাব্যগ্রন্থ আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। এবং আপনি বললেন একটু আগে যে বাংলাদেশের সব বাচিক, বড় বড় বাচিক শিল্পীরা আপনার এই কবিতা কণ্ঠে ধারণ করেছেন। আসলে তাই ধারণ করার মতোই কবিতা। আমরা আমরা আপনার আমরা আপনার আপনার এই উত্তরোত্তর আপনার আরো বেশি এইরকম কবিতা চাই। আপনার সুস্বাস্থ্য আপনার চাই, আপনার দীর্ঘ জীবন চাই। আপনার লেখালেখি অনেক দেরিতে আপনি অনেক হারিয়ে গেছে, কিন্তু এই অল্প সময় যেন আরো বেশি লেখা, এরকম লেখা আপনার পাই, এবং আমরা আশা করব আপনার কাছ থেকে এরকম লেখা। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার কবিতা পড়ার জন্য। এবং এই পর্যায়ে আমি মনে হয় আমার মিজানুর রহমান বিপ্লব ভাইয়ের কাছে যেতে চাই। বিপ্লব ভাই চমৎকার কবিতা পড়েন, আমার দীর্ঘদিনের বন্ধু মানুষ। আমরা একসঙ্গে নিউ ইয়র্কে দীর্ঘদিন ছিলাম, ক্লারা রোজারিও, আমরা একসঙ্গে সাহিত্য একাডেমিতে আমরা একসঙ্গে ছিলাম। কবিতা আমরা পড়েছি, কবিতা পড়ে যাচ্ছি যে যেখানে থাকি না কেন। আমাদের কবিতা, এই যে কবিতা অঙ্গন, এই কবিতার আসর, এটা আমরা থাকবেই, আমাদের প্রাণের ভিতরে আছে। আজকে করোনা আমাদেরকে সাময়িকভাবে আমাদেরকে আটকে দিয়েছে, কিন্তু আসলে কি পেরেছে? পারে নাই। আমরা এত দূর পরেও আমরা কিন্তু ঠিকই আমরা সংযুক্ত হয়েছি, কবিতা নিয়ে এসেছি। আর যারা কবিতা প্রেমী, যারা প্রাণ আমাদের, যারা বাইরে অপেক্ষা করছেন, শুনছেন আমাদের কবিতা, আপনারাই আমাদের প্রাণ। আপনাদের জন্যই এই আয়োজনটুকু। এটাই আমরা মাথায় রেখে আজকে এখানে সবাই সমবেত হয়েছি। সবাই মূল্যবান সময় আজকে আপনাদেরকে দিচ্ছেন। চলুন এই পর্যায়ে আর কথা না বাড়িয়ে আমাদের আজকে বিশেষ পরিবেশনা, আমাদের বাচিক শিল্পী মিজানুর রহমান বিপ্লব, অসাধারণ কণ্ঠ,
চলুন এবার বিপ্লব ভাইয়ের কাছ থেকে আমরা একটি কবিতা শুনি। নিশ্চয়ই। পড়ছি কবির শেষ কবিতা। একটি কথা এই প্রসঙ্গক্রমে বলতে চাই যে আমি তো যুদ্ধ দেখিনি, কিন্তু কবিদের, এরকম কবিদের ছোট ছোট কথা শুনে আমি যুদ্ধকে ফিল করতে পারি। যেমন এই কবির এই একটি লাইন, বিছানা বালিশ কিছু নেই, এসো রক্ত বিছিয়ে শুই। মানে এই কথাটির যে মানে কতটুকু গভীরতা আমি বুঝতে পারি, যে মানে আমাদের স্বাধীনতা, আমাদের যুদ্ধে যে কতটা, মানে আমাদের কতটা ত্যাগ আমাদের জাতি করেছে। আমি পড়ছি কবির প্রতি আবারও আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমার শেষ কবিতা, রক্তের বিষ। ৭১-এ পোড়ামাটি দেখে বলেছিল এক মুক্তিযোদ্ধা কবি, বিছানা বালিশ কিছু নেই, এসো রক্ত বিছিয়ে শুই। আজও মনে আছে তার স্পষ্ট মুখচ্ছবি, চোখে মুখে ছিল তার তারুণ্যের ছাপ, হাতে ছিল ন্যাংটা বন্দুক, কাঁটা ফুটে যন্ত্রণায় কাতর ছিল একনিষ্ঠ পায়ের আঙুল। হৃৎপিণ্ডে বেঁধে ছিল যে তরুণী ঘর, সেও উড়ে গেছে কবে। লাউয়ের ডগার মতো হাত তার ভুলে গেছে গাঢ় আলিঙ্গন, ঠোঁটও ভুলে গেছে চুমু, তুলতুলে বিছানার ঘ্রাণ। হয়তো এখনো সেও বিরহ যাতনা ভুলে শুয়ে আছে আঁধারের ভিড়ে কোনো এক ভাঙাচোরা যমুনার তীরে। হয়তো এখনো কবিতার শব্দগুলো তার বন্দি সাপ ঘরে আছে অপেক্ষায়, কখন বাজাবে বাঁশি মুক্তির ওঝা, কবিতা তুলবে ফনা, চুষে নেবে রক্তের বোঝা। আজও মনে আছে সেই বন্ধুর মুগ্ধ উচ্চারণ, বিছানা বালিশ কিছু নেই, এসো রক্ত বিছিয়ে শুই। ধন্যবাদ। অপূর্ব 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 অপূর্ব। বিছানা বালিশ কিছু নেই, এসো রক্ত বিছিয়ে শুই। এই কথার পরে আমার মনে হয় আর কোনো কথা থাকে না। অসাধারণ কবি, অসাধারণ শ্রদ্ধা। এই পর্যায়ে এই আবহ থাকতে থাকতে চলুন আমরা আজকে শেষ নিবেদন, আজকের এই আমার মনে হয় অনেক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন আমরা ক্লারা রোজারিওর কাছ থেকে আমরা একটি কবিতা শুনি, এই পর্যায়ে শেষ কবিতা। তারপরে আপনাদের কিছু কথা শুনবো, তারপরে মাঝখানে একটু চলুন ক্লারা রোজারিও, আপনি কোন কবিতাটি শেষ কবিতা আমাদের শোনাবেন? আমি বিশেষভাবে আজকে আনন্দিত যে কবির কবিতাগুলো পড়তে পারছি, এত চমৎকার কবিতাগুলো পড়তে পারছি। আমি কবির সব কবিতা তো পড়ার সুযোগ আমার হয়নি, তবে যা পড়েছি তাতে আমি দেখেছি ওনার কবিতায় বিভিন্ন বিষয় এসছে। যেমন আমাদের সবচাইতে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ এসছে, তেমনি মানুষের নিষ্ঠুরতা এসছে, মানুষের ভালোবাসা এসছে, তেমনি প্রকৃতিও এসছে। তো ওনার প্রকৃতি বিষয়ক একটি কবিতা আমি পড়ছি, শরৎকন্যা। এই বাতাসে হৃদয় যদি ভরে শরৎ, তোমার অঙ্গে যদি মিষ্টি রোদের সোনালি আভা পড়ে, ওড়না খুলে শুভ্র মেঘ বাড়িয়ে যদি দেয় বৃষ্টি ফোঁটা ফোঁটা, তাতে যদি সিক্ত হয় শিউলি ফুলের বোঁটা, পাপড়ি যদি অবগুণ্ঠন খুলে গন্ধ বিলায় বর্ষা শেষের গড়াই নদীর কূলে, খুঁজতে থাকে প্রেমের আঁচল হৃদয়ে পাল তুলে, নৌকা যদি গন্তব্য ভুলে হারিয়ে ফেলে দিশা, তাহলে কি শরৎ তোমার কাটবে অমানিসা? ঋতুর রানী তুমি, তোমার রূপে নাচতে থাকে মুগ্ধ কাশবন, পথে পথে হাঁটতে থাকে শান্ত সবুজ মন। স্নিগ্ধ নদী প্রেমের দিকে বাড়িয়ে দেয় হাত, স্রোতের মতো লগ্ন বয়ে যায়, ঘুমিয়ে পড়ে ঢেউ। প্রেমিক এসে আদর করে মিষ্টি চুমু খায়, টের পায় না কেউ। কি আবেশে শরৎ তখন শয্যা খুলে ফেলে, হেমন্তের রোদের আভা গড়িয়ে পড়ে বেলি ফুলের কুড়ির অন্তরে।
মৌমাছিরা নেশার ঘোরে ফুটিয়ে দেয় হুল, উপচে ওঠে ভালোবাসা, যেমন করে উথলে ওঠে শুদ্ধ দুধের স্বর। শরৎ এবার তৃষ্ণা নিয়ে খুঁজতে থাকে বর, তৃপ্তি এসে প্রদীপ জ্বালায়, ঘৃণা কিংবা ভালোবাসা কেউ থাকে না পর। অসাধারণ অপরিসীম অসাধারণ আনন্দে কবিতা, অসাধারণ কথামালা। মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার কবিতা, অসাধারণ পড়লেন আপনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ক্লারা রোজারিও, চমৎকার কণ্ঠে চমৎকারভাবে ধারণ করেছেন আপনি। অসাধারণ অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাঁটি হাঁটি পা পা করতে করতে আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। এই অনুষ্ঠানে আশা করি আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে অসাধারণ কবিতা পড়েছেন দুজন আজকে আমাদের বাচিক শিল্পী। সত্যি অসাধারণ ভালো লাগা নিয়ে যাচ্ছি আজকে আমরা। আমার দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। চলুন এই পর্যায়ে আমরা ছোট করে, আজকে কবি এসেছেন আমাদের কাছে, এটা একটা সুযোগ আমাদের। আমি এই পর্যায়ে কবিকে 2-3 মিনিটের জন্য আমি অনুরোধ করব কিছু বলার জন্য শেষ সময়, যদি আমার দর্শক শ্রোতারা আছেন বাইরে আপনার কথা শোনার জন্য। দেশে এবং আসলে দেশের বাইরে আস- অসংখ্য দর্শক শ্রোতাকে আসলে উদ্দেশ্যে আসলে যদি আপনি আমার কিছু বলতে চান, কবি ইমরোজ সোহেল। দর্শক শ্রোতা, একটা সময় এখন থেকে 3 বছর আগে আমার কবিতার পাঠকের সংখ্যা ছিল সামান্যই। এখন কবিতার বই তেমন কেউ কেনে না, পত্রপত্রিকায়ও লেখা হলে এটা মরির ঠুঙাও হয়ে যায়। অবশেষে আমি বুঝতে পারলাম, আমার প্রিয় আবৃত্তি শিল্পীরা যদি কবিতা আবৃত্তি করে তাহলেই আমি মানুষের কাছে পৌঁছতে পারবো। একটা অনুষ্ঠান হলো, বাংলাদেশের 10 জন আবৃত্তি শিল্পী শুধু আমারই কবিতা 3টে করে পড়লো। এরপরে আসলে আমি মানুষের কাছে পৌঁছতে শুরু করলাম। কলকাতার একটা মেয়ে, তখন সে ইউনিভার্সিটি পড়ে, একদিন আমার আমাকে জানালো যে আপনার কিছু কবিতা আমি আবৃত্তি করতে চাই। কথাটা বলতে গেলে এখনো আমি চোখে পানি রাখতে পারি না। আমি জিজ্ঞেস করলাম, কোথায়, স্টুডিওতে না বাসায়, মোবাইলে? তো বললো, স্টুডিওতে আমি আপনার কবিতা আবৃত্তি করতে চাই। আমি বললাম, স্টুডিও করতে গেলে তোমার টাকা পয়সা লাগবে না? তো বললো, লাগবে। বললো, কোথায় টাকা পাবে? এইটুকু বলতে গেলে আমার চোখে পানি এসে যায়। সে বলে যে আমি টিউশন করে কিছু টাকা আমি সংগ্রহ করেছি, ওই টাকা দিয়ে আমি স্টুডিওতে আপনার কবিতাগুলো আবৃত্তি করতে চাই। একটা কবি যখন এই কথা শোনে, তার মনের অবস্থা কি হতে পারে। এই 2 জন আবৃত্তি শিল্পী আছেন, আপনি আছেন, অসংখ্য দর্শক আছেন, তখন এটা অনুমান করতে পারবেন। আমার এখনো চোখটা ভারী হয়ে যায়। মেয়েটা এখন অনেক বড় আবৃত্তি শিল্পী হয়েছে, তার কয়েক লক্ষ তার ইউটিউবের দর্শক হয়ে গেছে। প্রীতি মণ্ডল, আপনার নাম শুনেও থাকতে পারেন। তো আমি শুধু এইটুকু বলি যে আসলে কবিতা আমার হৃদয়ের সবচেয়ে বড়, অন্তরের অন্তঃস্থল দখল করে আছে। এই কবিতা আমি লিখি, আমি লিখছি, লিখব। এখন অসংখ্য, এই যে 2 জন আজকে যোগ হলো, মিজানুর রহমান আর ক্লারা রোজারিও, যেমন সুদর্শন তেমন কণ্ঠ, তেমন কণ্ঠের কারুকাজ, সবকিছু দিয়ে তখন আমি কিন্তু আগে ভাবিনি আমন্ত্রণ হোসেন বাবু যে শুধু আমার কবিতা নিয়েই ওনারা কাজ করবেন। এটা কিন্তু আমাকে বলেননি, আমি জানিও না। আমাকে কিছু কবিতা পাঠাতে বলেছিলাম, আমি পাঠিয়েছি মাত্র। তো সেই কবিতার থেকে ওরা বাছাই করে নির্বাচন করে এত সুন্দর কতগুলো কবিতা আমার যতদূর মনে পড়ে, মিজানুর রহমান 3টে পড়েছেন, ক্লারা রোজারিও 4টে কবিতা পড়েছেন, আমি একটা। এই কবিতাগুলো ওনারা পড়লেন। আমি একটা কথা না বলেই পড়ছিলাম, আজকে 8:30টায় আর একটা লাইভ, যেখানে কবিতার বরকন্যা, আপনার নাম জানেন, রূপা চক্রবর্তী, উনি একটা অনুষ্ঠানে থাকবেন। সে অনুষ্ঠানে আমিও আমন্ত্রিত। 8:30টায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের 15 মিনিট দেরি হয়েছিল, আপনার মনে আছে বোধহয়, অনুষ্ঠান শুরু হতে। না হলে এতক্ষণ ওই অনুষ্ঠানে ঢুকে যেতাম। আপনার কাছে বিদায় নিয়ে শত শত দর্শক, হাজার হাজার দর্শকের কাছে আমি ফিরে যাব। ওখানেও আমি হয়তো আমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা অনুষ্ঠান হবে। আমি আপনাকে লজ্জায় বলিনি যে আপনি অনেক আগে আমাকে সময় দিয়েছেন, ওরা সময় দিয়েছে পরে। এই যে বারবার জানাচ্ছে আমাকে এখানে মেসেজে সেখানে যেতে। তো আমি অনেক কথা বললাম, আমার জন্য প্রার্থনা করবেন। আর 10টা বছর যদি পৃথিবীতে থাকি, আমি অন্তত 100টা বই আমার হবে। আমি প্রতিদিন কবিতা লিখি, আগেই বলেছি। কবিতা আমার জীবন, কবিতা আমার জীবনের একেবারে ভেতর থেকে উচ্চারিত
বাণী, আমি তা করে যাচ্ছি। আর এই দুইজন আবৃত্তি শিল্পীকে বলছি, আমি এবছরই একটি বই বের করব, বই বের হবে, দায়িত্ব নিয়ে নিয়েছেন একজন। 300টি কবিতা সম্বলিত আবৃত্তিযোগ্য 300 কবিতা নিয়ে নির্বাচিত কবিতা, 1000টা কপি। আমি বাংলাদেশ, সারা পৃথিবী মিলে, এখন অস্ট্রেলিয়ায় আমার কবিতা পড়া হয়, কলকাতায় পড়া হয়, ওমানে পড়া হয়, আমেরিকায় পড়া হয়। আপনারা পড়ছেন, এর আগে আমেরিকার 2-3 জন শিল্পী আমার কবিতা পড়েছে। আমার আর কিছুই চাওয়ার নয়। আবার বলছি, কেউ যদি আমার কবিতা কণ্ঠে নেয়, এটাই আমার সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি। এই প্রাপ্তিকে নিয়ে আমি জীবনে বেঁচে থাকতে চাই। এই আয়োজন করেছেন বিশ্ব বাংলা। আমি বিশ্ব বাংলার যে কর্ণধার, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আপনি আমার বন্ধুপ্রতিম। আমার চেয়ে বয়সে কয় বছর ছোট আপনি, কিন্তু আপনি বন্ধুপ্রতিম। আপনি আমার কবিতা ভালোবাসেন। বছর 2 থেকে আপনার সাথে যোগাযোগ। এই দীর্ঘ পরিক্রমা শেষ করে যখন আমি কবিতা লেখা শুরু করলাম, তখন থেকে আপনার ভালোবাসায় আমি মুগ্ধ। আর আজকে সকলে যারা এখানে উপস্থিত আছেন এবং পর্দার আড়ালে যিনি আছেন, তাকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এ কথা বলে আমি যেন এই পৃথিবীতে আপনারা প্রার্থনা করবেন আরো কিছু সময় পাই, যে সময়টাই আমি আরো কিছু কবিতা লিখে দিতে পারি। আমি সকলকে সশ্রদ্ধ সালাম। আর দর্শক যারা আছেন এখন উপস্থিত, তাদেরকে বলছি, কবিতা বর্তমান সময়ে একটা উল্লেখযোগ্য হরণ করছে মানুষের, সেটা হচ্ছে মানুষের সময়। এবং সেই হরণ করার সময়টাই এখন পবিত্রতম। মানুষ এখন পর্যন্ত এই করোনার ক্রান্তিকাল থেকে মুক্তি পাইনি। কবে মুক্তি পাবো তাও জানি না। আমি যে ঘর থেকে কথা বলছি, তার মাথার উপরে করোনা। আমি 6 তলা বাসায় থাকি, 7 তলায় একজন করোনা, আমার পাশের বাসায় একজন করোনা। এইভাবে আমার অফিসের 3 জন করোনা আক্রান্ত হয়ে অফিস বন্ধ করে দিতে হয়েছে। বাংলাদেশের অবস্থায় এসব কথা মনে হলে আমার কিছু ভালো লাগে না। আমি ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদের এই সময়টা যেন অতিক্রান্ত হয়। চিত্তরঞ্জিও আপনাকে বলছি, আপনি ভালো থাকুন, আরো বেশি কবিতা কণ্ঠে নিন। শুধু আমার নয়, কবিতা কণ্ঠ নিয়ে কবিতাকে মানুষের কাছে, হৃদয়ের মধ্যে উদ্ভাসিত করে তুলুন। আর আমার ভাই যিনি সুন্দর করে কবিতা আবৃত্তি করলেন আজকে, তাকেও বলছি যে আপনিও এই কবিতার ভালোবাসা নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ফেলেন আমাদের কথাগুলো। তাহলে কবিতা সার্থক হবে এবং কবিতা যারা লেখেন, কবিরা, তারা আনন্দিত হবে, তারা অন্য জগতে যেও শান্তি পাবে যে এই কবিতাগুলো পড়া হচ্ছে। আমি আমার কথা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ কবি ইমরোজ সোহেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের প্রিয় কবি ইমরোজ সোহেলের কথা শুনছিলাম। অত্যন্ত মর্মস্পর্শী কথা, আবেগ আপ্লুত কথা শুনছিলাম। কবির জন্য এটা আমার সারপ্রাইজ ছিল যে আমি বলি নাই যে শুধু আপনার কবিতায় পড়া হবে। আমি ভাবছিলাম যে আপনাকে অনুষ্ঠানে এসেই আপনি দেখবেন যে শুধু আপনার কবিতায় পড়া হচ্ছে, সেই জন্য আমি এটা বলি নাই। এটি হলো এক। দ্বিতীয়ত হচ্ছে 10 বছর নয়, কবি আপনি 1000 বছর। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আপনি যে আয়োজন করেছেন শুধু আমার কবিতা নিয়ে অনুষ্ঠান, এটা আমার জন্য অনেক বড়। আমি ভেবেছিলাম ওনারা হয়তো জীবনানন্দ দাশের কবিতা পড়বে, শামসুর রহমানের কবিতা পড়বে, জয় গোস্বামীর কবিতা পড়বে, সাথে আমার কবিতা একটা পড়তে পারে, এটুকুই আমার প্রাপ্তি মনে করেছিলাম। কিন্তু আপনি যে কাণ্ডটা ঘটালেন, 2 জন আবৃত্তি শিল্পী আমেরিকায় থাকেন, তারা মূল্যবান সময় ব্যয় করে শুধুমাত্র আমার কবিতা নিয়ে অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হলো। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ শ্রদ্ধেয় কবি ইমরোজ সোহেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ধন্যবাদটা শুধু আমার জন্য নয়, এটি পর্দার অন্তরালে যিনি আছেন, সিদ্ধার্থ দে, তিনি মূল কারিগর, এই বিশ্ব বাংলার কর্ণধার। আজকের এই যে চমৎকার একটি নাম, কবিতা অঙ্গন, আমরা কবিতা অঙ্গনেই আছি। কবিতাময় একটি জীবন আমাদের, আমরা এখানে কবিতা হচ্ছে। আর কবি, আপনি যেটা বলেছেন, কবি আপনার দায়িত্ব, আপনি লিখে যাচ্ছেন। আপনি যে কবিতা কণ্ঠে নিবেন তা না, কবি কবিতা লিখে যাবে। কবির কবিতা প্রাণ দিবে বাচিক শিল্পী যারা আছেন, যেমন ক্লোরা রোজারিও আজকে প্রাণ দিয়েছে কবিতায়, মিজানুর রহমান বিপ্লব আবার কবিতায় প্রাণ দিয়েছে, প্রাণ সঞ্চারিত হয়েছে, আমরা সবাই আবেগে আপ্লুত হয়েছি। এই বাচিক শিল্পীর কাজ কিন্তু সেটাই। আপনি আরো সুন্দর সুন্দর কবিতা লিখে যাবেন। আমাদের বাচিক শিল্পী যারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা অবশ্যই কবিতা ধারণ করবে আপনার কবিতা। এই পর্যায়ে আমি মিজানুর রহমান বিপ্লব, আপনার কাছ থেকে খুব সংক্ষিপ্ত 2-3 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে আপনার আজকের অনুভূতি জানতে চাই।
আমি আমার অনুভূতি ইতিমধ্যে বলেছি যে আমি যেটা আশা করিনি আর কি। আমি কবিকে চিনতাম না, কিন্তু আজকে চিনলাম, ওনার কথা শুনলাম, আমি খুবই মুগ্ধ, খুবই অভিভূত, এবং আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা, এবং শ্রদ্ধাটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনার কথা শুনে আমি এতটাই মুগ্ধ। আপনি কবিতা লিখবেন, আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন আমাদের মাঝে, আমরা আপনার কবিতা পড়ব বেশি বেশি করে, এবং আপনি দীর্ঘজীবী হন। আপনার প্রতি গভীর শ্রদ্ধা। আমরা নিশ্চয়ই আরো অনেক কবিতা পড়তে পারবো ভবিষ্যতে। এবং ধন্যবাদ বাবু ভাই আপনাকেও, এবং ধন্যবাদ অন্তরালে যে আছেন সিদ্ধার্থ তাকেও। বিশ্ব বাংলার সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ মিজানুর রহমান বিপ্লব আপনাকে। এ পর্যায়ে ক্লারা রোজারিও আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতির কথা। ক্লারা রোজারিও। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বাবু ভাই আপনাকে, এবং সিদ্ধার্থ দা তাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এমন একটা সুন্দর আয়োজনে একটু মাইকটা কাছে নিন আপা, মাইকটা কাছে নিন। সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কবির আমি যেটা বলছিলাম, কবির কবিতা আমার খুব বেশি পড়া তো হয়নি আগে, এখন পড়লাম। আমি ভীষণভাবে কৃতজ্ঞ তার কবিতা পড়বার সুযোগ আমাকে দেয়া হয়েছে বলে। অসাধারণ কবির কবিতা, আমাদের মহান মুক্তিযুদ্ধ ওনার কবিতায় যেভাবে এসছে সেটা আমি আমি এর জন্য বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ। আমাদের গৌরব করার যেসব বিষয় আছে তার মধ্যে মহান মুক্তিযুদ্ধ তো একটি বিশেষ। আমাদের সে বিষয়টি ওনার কবিতায় বারবার এসছে, এবং খুব চমৎকার ভাবে এসছে, এবং এটি আমাদের প্রজন্ম পর প্রজন্ম এটা থেকে যাবে, ওনার কবিতার জন্যই থেকে যাবে। আমি কবিতা পড়ে খুব খুশি হয়েছি, এবং আমি আরো ওনার কবিতা পড়বো। ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল। ধন্যবাদ। আহমদ ভাই, আমি একটা ঘোষণা দিয়ে আমার কথা শেষ করি। আহমদ হোসেন বাবু, আমি আপনাকে বলছি যে এই ফেব্রুয়ারিতে আমার সেই 300 কবিতার নির্বাচিত যে কবিতা হবে আবৃত্তিযোগ্য, এই বইটা আমি এই দুজন শিল্পী আছেন এছাড়াও আপনি ব্যবস্থা করবেন তাদের কাছে পাঠানোর। আমি ফেব্রুয়ারি মাসে এই বইটা প্রকাশিত হলে আপনাকে আমি 10 কপি দেব আমেরিকায় আপনার বন্ধু আবৃত্তি শিল্পী দেওয়ার জন্য উপহার দেব আমি। তো এইটা আপনি ব্যবস্থা করবেন তাদেরকে পৌঁছানোর, এই দাবি করছি আমি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই উনি পৌঁছাবেন, আমরা অনুরোধ করব উনাকে। এটি চমৎকার একটি আপনি বলেছেন, আমরা খুশি হয়েছি, আপ্লুত আমরা। আপনি ওই রকম মানুষ আমি জানি, মানে হিমালয়ের মতো মন, সেটা আমি জানি। সেটাই হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি কবিতা সন্ধ্যা, কবিতা সকাল আমরা পেলাম। সেটি সম্ভব হয়েছে আজকে কবি ইমরোজ সোহেল, তার অসাধারণ কবিতা, এবং অসাধারণ আবৃত্তি শিল্পী দুজন আমাদের এখানে। আবৃত্তি কণ্ঠ নিয়েছেন ক্লারা রোজারিও, এবং কণ্ঠে নিয়েছেন মিজানুর রহমান বিপ্লব। তাদের এই চমৎকার এই কণ্ঠে নেওয়ার জন্যই আজকে এত চমৎকার একটি অনুষ্ঠান আজকে আমরা পেলাম, তারা উপহার দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তারা খুব ব্যস্ত মানুষ। আমি বিপ্লব ভাইয়ের কাছ থেকে অনেকগুলো আমি সময় নিয়ে আমি পারি নাই। আমি জানি উনি এই অনুষ্ঠান শেষ করেই উনার নিজস্ব একটা প্রোগ্রাম আছে, উনি শুরু করবেন। উনি বোধহয় ঘড়ি দেখতেছেন। এরকম একটা অবস্থা, এত টাইট প্রোগ্রামের মধ্যে আমরা মিজানুর রহমান বিপ্লব, আমি সত্যি কৃতজ্ঞ, আপনি সময় দিয়েছেন। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম নিউ ইয়র্কে, আবারও একসঙ্গে দেখা হবে হয়তো। ক্লারা রোজারিও যে কথা বলছি, সাহিত্য একাডেমি আমাদের আছে, সেখানে হয়তো আমরা আবার যাবো, একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, সেখানে আমরা আবারও আমাদের কবিতা থাকবে। যেখানে থাকি, যেখানে থাকি না কেন, আমাদের জীবন যেন কবিতাময় হয়ে ওঠে। আমি এটাই প্রার্থনা আমি সৃষ্টিকর্তার কাছে চাই। আপনার দর্শক শ্রোতা, আপনারাও দোয়া করবেন আজকে এই আমাদের কবি ইমরোজ সোহেল, উনি 10 বছর বলেছেন, 10 বছর না, উনি 1000 বছর যেন বেঁচে থাকেন, আরো সুন্দর সুন্দর কবিতা যেন নিয়ে আসেন, এবং আমরা যেন সবাই তার কবিতা পাই, আমরা আর যেন কবিতা ভালোবাসি এবং কবিকে ভালোবাসতে পারি। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আজকে মিজানুর রহমান বিপ্লব এবং ক্লারা রোজারিও দুজনকে। এই বিশ্ব বাংলায় আপনারা সময় দিয়েছেন। পরবর্তীতেও ইনশাআল্লাহ অনেক প্রোগ্রাম থাকবে, আমরা ডাকবো আপনাকে। আজকের মতো আপনারা আসবেন এবং আমাদেরকে ভিজিয়ে যাবেন। আজকে যেভাবে আপনারা ভিজালেন,
আর পরবর্তীতে আপনারা আমাদের ভিজিয়ে যাবেন, এই প্রার্থনা থাকলো আপনাদের দুজনের কাছে। আর সেই সঙ্গে কবি ইমরোজ সোহেল, উনি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনি ছাত্র, আমিও একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার অগ্রজ উনি, আমি ওনার অনুজ। এবং আমি যখন আমেরিকা ছিলাম তখন ওনার সঙ্গে আমার ফেসবুকে আমার বন্ধুত্ব, আমার কবিতা, ওনার কবিতা, তখন থেকেই আমার পরিচয় কবিতা নিয়ে। উনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, আমি ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই ভালোবাসার পরিস্ফুটন, পরিপ্রকাশ আজকে এই আসর। আমি ওনাকে আপ্লুত করার জন্যই আমি ওনার নাম এইভাবেই আমি গোপন রেখেছিলাম, ভেবেছিলাম আজকে এসে ওনাকে আমি ভিজিয়ে দিব। জানেন না ভিজাতে পেরেছি কিনা, যদিও একটু ভালো লাগা থেকে থাকে সেটা আপনাদের অনুষ্ঠানে যদি কোনো ব্যর্থতা থাকে, সেই ব্যর্থতা সম্পূর্ণ আমার বিশ্ব বাংলায় যারা কাজ করছে আমাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে থাকুন ভালো থাকুন। করোনা কাল, আমরা জানি করোনা একদিন পরাজিত হবে মানুষের কাছে, নতুন সূর্য আসবেই, নতুন প্রভাত আসবেই। সেই অবধি আমরা সবাই সাবধানে থাকি, সুন্দর থাকি, যে যেখানে থাকি ভালো থাকি। সবার জন্য শুভ কামনা, কল্যাণ হোক সকলের। শুভরাত্রি।